দর্শক আমন্ত্রণ প্রবাসের বাংলাদেশে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাবেয়া স্মৃতি। ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন হবে ন্যায় এবং জনগণের ক্ষমতার প্রতি অন্তর্বর্তী সরকারের অঙ্গীকারের প্রাতিষ্ঠানিক রূপ। বিশ্ব খাদ্য ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন যে ক্ষুধা কোনো স্বল্পতার ফল নয়, এটি বর্তমান অর্থনৈতিক ব্যবস্থার ফল, একটি নৈতিক ব্যর্থতা। বক্তব্যে তরুণ, নারী এবং কৃষিভিত্তিক উদ্যোক্তাদের জন্য সামাজিক ব্যবসা তহবিল গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বিশ্ব খাদ্য ফোরাম 2025-এর প্ল্যাটফর্মের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, ফোরামের 80 বছর পূর্তি কেবল একটি উদযাপন নয়, এটি ভবিষ্যৎ প্রস্তুতির ডাক। This year's theme, hand in hand for better food and a better future. অন্তর্বর্তী সরকার প্রধান এ সময় বাংলাদেশের গণ অভ্যুত্থানের কথা তুলে ধরেন। বলেন, তরুণদের নেতৃত্বে জনগণের অংশগ্রহণে একটি সফল আন্দোলন সংগঠিত হয়েছে। বর্তমানে সেই তরুণরাই দেশের প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠনে নেতৃত্ব দিচ্ছে। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের কথাও পুনর্ব্যক্ত করেন ডক্টর ইউনূস। In coming February, we'll hold our national election, and with it, we institutionalize our commitment to justice and people's power. ক্ষুধা কোনো স্বল্পতার ফল নয়, এটি মানুষের তৈরি অর্থনৈতিক ব্যবস্থা ও নৈতিক ব্যর্থতার ফল বলেও মন্তব্য করেন প্রফেসর ইউনূস। In 2024, 673 million people went hungry. Yet we produce more than enough food. This is not a failure of production. It's a failure of the economic system. It's a moral failure. While we couldn't raise a few $1 billion to end hunger, the world spent $2.7 trillion on weapons. Is this how we define progress? ডক্টর ইউনূস আরও বলেন, বাংলাদেশের আয়তন ইতালির অর্ধেক হলেও 18 কোটি মানুষের খাদ্য যোগাচ্ছে সরকার। পাশাপাশি 13 লাখ রোহিঙ্গার আশ্রয় ও খাদ্য সহায়তাও দিচ্ছে বাংলাদেশ। We have become self-sufficient in rice, which is our staple. We are among the world's top producers of rice, vegetables, and freshwater fish. We are reducing stunting. We are diversifying diets. We are greening our agriculture, protecting soil, water, and biodiversity. পৃথিবীকে উপযুক্ত ব্যবসায়িক কাঠামোর মাধ্যমে ব্যবহার করতে পারলে নতুন পৃথিবী গড়ে তোলা সম্ভব বলেও মনে করেন প্রধান উপদেষ্টা। পরিস্থিতি উত্তরণের কয়েকটি পদক্ষেপও তুলে ধরেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। We must build legal and financial frameworks to support this kind of entrepreneurship, not stand in its way. লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। জাতিসংঘের খাদ্য এবং কৃষি সংস্থা FAO এর সদর দফতরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ফুড ফোরামের অনুষ্ঠানের ফাঁকে একাধিক ব্যক্তির সাথে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার ইতালির রাজধানী রোমে তিনি ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে বৈঠক করেছেন। জিবুতির প্রধানমন্ত্রী আব্দুল কাদের কামিল মোহাম্মদের সঙ্গেও বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। এছাড়াও রোমের মেয়র রবার্তো গুয়ালটিয়েরো ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন। এর পাশাপাশি প্রধান উপদেষ্টা ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা সহ অন্যান্য বিশ্ব নেতাদের সাথে রোমে খাদ্য এবং কৃষি সংস্থার সদর দফতরে ফ্ল্যাগশিপ ইভেন্ট ওয়ার্ল্ড ফুড ফোরামের পূর্ণাঙ্গ অধিবেশনের পর গ্লোবাল অ্যালায়েন্সের অফিস পরিদর্শন করেছেন। ইতালির রোমে ওয়ার্ল্ড ফুড ফোরামের সাইডলাইনে তরুণ কৃষি উদ্যোক্তা, নারী এবং কৃষকদের জন্য সোশ্যাল বিজনেস ফান্ড গঠনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট IFAD এর প্রেসিডেন্ট আলভারো লাওয়ের সঙ্গে বৈঠক করেছেন তিনি। ইউনূস এ সময় বলেছেন যে এই তহবিল দরিদ্রদের স্বাস্থ্যসেবা সহ সামাজিক সমস্যাগুলো সমাধান করবে এবং নারী, যুবক, কৃষক এবং মৎস্য শিল্পের সাথে জড়িতদের মধ্য থেকে উদ্যোক্তা তৈরি করবে। বৈঠকে গভীর সমুদ্রে মৎস্য আহরণ, আম কাঁঠাল রফতানি, জলবায়ু সহনশীল কৃষি এবং দুগ্ধ শিল্পে সহযোগিতার বিষয়েও আলোচনা করা হয়। IFAD প্রেসিডেন্ট বাংলাদেশের সামাজিক ব্যবসা উদ্যোগে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছেন। বাংলাদেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ভুটান।
ভুটান বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে আয়োজিত BIIS এর সেমিনারের আবার সেই আগ্রহ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত। এ সময় ভুটানের সাথে বাণিজ্যিক নানা সম্ভাবনার কথা তুলে ধরেছেন বক্তারা। বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়া দেশ ভুটান। নানা সম্ভাবনা সত্ত্বেও এই প্রতিবেশী রাষ্ট্রের সাথে বাণিজ্যিক সম্পর্ক খুব একটা এগোয়নি। গত বছর দেশটি থেকে $10 কোটি আমদানির বিপরীতে রফতানি হয়েছে মাত্র $1.43 কোটি পণ্য। ঢাকায় BISS এর সেমিনারে গুরুত্বের সাথে উঠে এলো মুক্ত বাণিজ্য প্রসঙ্গ। বক্তারা বলেন, মুক্ত বাণিজ্য তৈরি হলে লাভবান হবে দুই দেশই। The only thing I believe that the SAARC has appealed to the people. আমি বিশ্বাস করি সার্ক এখন ওই অঞ্চলের মানুষের কাছে একটা আবেদন রাখে। আমরা সবাই সার্ক পরিচয় নিয়ে কথা বলি এবং প্রায় সবাই বলে কেন সার্ক ঠিকভাবে কাজ করছে না। কিন্তু ভাবুন, যদি এটি একেবারেই ব্যর্থ হতো তাহলে কেউ সার্ক নিয়ে কাজ করছে কিনা ভাবতো না। তাই আমার মনে হয় এই আলোচনা ও আগ্রহই প্রমাণ করে যে সার্ক আংশিক সফল হয়েছে। অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির আওতায় ভুটানে রপ্তানির 34টি পণ্যে শুল্কমুক্ত সুবিধা পায় বাংলাদেশ। বিপরীতে ভুটান পায় 100টি পণ্য। ভুটানের রাষ্ট্রদূত জানান, এই চুক্তির বাইরে বাংলাদেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি করতে আগ্রহী ভুটান। ইতিমধ্যে কয়েক দফা আলোচনাও হয়েছে দুপক্ষের। I would use the indicator of whether our private sector are taking up exports. আমি মনে করি ভুটান থেকে বাংলাদেশে বেসরকারি খাতের রপ্তানি কার্যক্রমই এই সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ সূচক। আজ আমরা দেখছি বেসরকারি খাত সক্রিয়ভাবে এতে অংশ নিচ্ছে। এর মানে হলো কিছু চ্যালেঞ্জ থাকলেও রপ্তানি কার্যক্রম চলছে। তাই আমার ধারণা ভুটান ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য তুলনামূলকভাবে বেশ মসৃণভাবে চলছে। ভুটানের রাষ্ট্রদূত মনে করেন, তার দেশ থেকে জলবিদ্যুৎ আমদানি করে লাভবান হবে বাংলাদেশ। একই সাথে মুক্ত বাণিজ্য চুক্তি হলে তা আঞ্চলিক কূটনীতি ও বড় দেশগুলোর সাথে ভারসাম্য রক্ষায় সহায়ক হবে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, আমরা আরো খবরাখবর নিয়ে ফিরে আসি অবশ্যই একটা ছোট্ট বিরতির পর। কুমিল্লাকে বিভাগ হিসেবে স্বীকৃতির দাবিতে বাহরাইনে সমাবেশ করেছে এই দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। রোববার স্থানীয় এক রেস্তোরাঁতে এই আয়োজন করে কুমিল্লা প্রবাসী কল্যাণ ফোরাম বাহরাইন। এতে সভাপতিত্ব করেন সেখানে সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ জসিম উদ্দিন। পরিচালনা করেন আখতারুজ্জামান সরকার, ফিরোজ আলম কিরণ এবং জাহাঙ্গীর আলম। শুভেচ্ছা বক্তব্য রাখেন সেখানে কুমিল্লা প্রবাসী কল্যাণ ফোরামের সাধারণ সম্পাদক আনিসুর রহমান। প্রধান অতিথি হিসেবে সেখানে ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আইনুল হক সরকার। গেস্ট অফ অনার হিসেবে ছিলেন আকবর হোসেন কোচি। এ সময় অতিথি হিসেবে সেখানে ছিলেন মোহাম্মদ সেলিম, আব্দুল গনি মজুমদার, খায়রুল বাশার, মোহাম্মদ সেলিম সহ আরো বেশ কয়েকজন। আগামী 7 কার্য দিবসের মধ্যে কুমিল্লাকে বিভাগের স্বীকৃতি চান তারা। পক্ষ থেকে কুমিল্লাকে বিভাগের জন্য আমাদের এই প্রাণের দাবি বর্তমান সরকারের কাছে প্রাণ ভরে দাবি করে যাচ্ছি। আমাদের কুমিল্লা অতি সত্বর বিভাগকে ঘোষণা করা হোক। কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা, আমি আশা করি বাংলাদেশ সরকারের যারা আছেন অবশ্যই তারা জানেন যে কুমিল্লা একটা বিভাগ পাওয়ার 100-র মধ্যে 100% যোগ্য। কুমিল্লা প্রবাসী কল্যাণ ফোরামের আয়োজনে আজকের এই সমাবেশ থেকে আমরা কুমিল্লাকে বিভাগ হিসাবে দাবি করছি এবং সেটা আমাদের প্রাণের দাবি। নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে দক্ষিণ আফ্রিকায় মানববন্ধন করেছে বৃহত্তর নোয়াখালী প্রবাসী বাংলাদেশিরা। জোহান্সবার্গের স্প্রিংস ক্রিকেট মাঠে এই মানববন্ধন করা হয়েছে। এখানে অংশ নিয়েছে প্রায় 5 শতাধিক প্রবাসী বাংলাদেশি। মাঠে মানববন্ধন শেষে আলোচনা সভায় অংশ নিয়েছেন তারা। এ সময় নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে স্লোগান দিয়েছেন তারা। আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। এতে বক্তব্য রেখেছেন সেখানে নোয়াখালী অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাফিজুর রহমান, আদনান মোহাম্মদ, মোশাররফ হোসেন, আব্দুল আওয়াল তানসেন, নাসের হাজারি সহ আরো বেশ কয়েকজন। আমাদের প্রিয় নোয়াখালীকে বিভাগ হিসেবে আমাদের ঘোষণা করা হয়। সারা বিশ্বের আনাচে সারা বিশ্বের সব শহরে শুরু হয়ে গেছে। আমরা এখান থেকে শুরু করলাম, আমাদের আরো বিভিন্ন অনুষ্ঠান হবে ইনশাআল্লাহ। কুমিল্লাতে
যে ন্যাক্কারজনক ঘটনা আমাদের নোয়াখালীর মানুষের প্রতি হয়েছে, আমরা সাউথ আফ্রিকা প্রবাসীরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। বাংলাদেশে প্রতি 4 জন নারীর মধ্যে 3 জনই জীবনের কোনো না কোনো পর্যায়ে সহিংসতার শিকার হয়েছেন, এমন ভয়াবহ তথ্য উঠে এসেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো অফ জাতিসংঘ জনসংখ্যা তহবিলের যৌথ জরিপে। সোমবার প্রকাশিত নারীর প্রতি সহিংসতা জরিপ 2024-এর পূর্ণাঙ্গ প্রতিবেদনে বলা হয়েছে যে 76% নারী স্বামী বা জীবনসঙ্গী দ্বারা অন্তত একবার সহিংসতার শিকার হয়েছেন। 8 কোটিরও বেশি নারী বাংলাদেশে, যা মোট জনসংখ্যার 52%, যারা দেশ নির্মাণ তো বটেই, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কিন্তু সেই নারীরাই চরমভাবে সহিংসতার শিকার হচ্ছেন প্রতিনিয়ত। সোমবার প্রকাশিত নারীর প্রতি সহিংসতা জরিপ 2024-এর পূর্ণাঙ্গ প্রতিবেদনে বলা হয়েছে 76% নারী স্বামী বা জীবনসঙ্গীর দ্বারা অন্তত একবার হলেও সহিংসতার শিকার হয়েছেন। এ সহিংসতার ধরনগুলোর মধ্যে রয়েছে শারীরিক, যৌন, মানসিক ও অর্থনৈতিক নির্যাতন এবং নিয়ন্ত্রণমূলক আচরণ। বাংলাদেশে নারীর প্রতি সহিংসতা বন্ধ করার জন্য একটি জাতীয় কর্মপরিকল্পনা রয়েছে। এর তথ্য ব্যবহার করে আন্তঃমন্ত্রণালয় ও বিভিন্ন প্রতিষ্ঠানের অঙ্গীকার নিশ্চিত করা সম্ভব। তবে স্বাস্থ্য, সুরক্ষা ও আইনি সেবা সহ সহিংসতা প্রতিরোধের জন্য অর্থায়ন অপরিহার্য। এটি শুধুমাত্র এক প্রতিষ্ঠানের কাজ নয়, পুরো সমাজ ও সরকারের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও জাতিসংঘ জনসংখ্যা তহবিলের এই যৌথ জরিপে বলা হয়েছে গত 1 বছরে 49% নারী এমন সহিংসতার মুখোমুখি হয়েছেন। আরও উদ্বেগজনক বিষয় হল সহিংসতার শিকার 3 জনের মধ্যে 2 জন কখনোই বিষয়টি প্রকাশ করেননি। জরিপে স্বামী ব্যতীত অন্য ব্যক্তির দ্বারাও সহিংসতার চিত্র উঠে এসেছে। 200 জনেরও বেশি আমরা এনুমেরেটর নিয়োগ দিয়েছি এবং তাদেরকে এক্সটেন্সিভ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বিষয়টি যেহেতু খুবই ক্রিটিক্যাল এবং সেন্সিটিভ, সেটা মাথায় রেখে তো আমরা এই সার্ভের তথ্য সংগ্রহ করেছি প্রায় 4 মাসেরও বেশি সময় নিয়ে। যেটি বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়, আমরা যে পরিসংখ্যান দিয়ে থাকি সেটার আলোকে আসলে তেমন ব্যবস্থা নেওয়া হয় না। দেশের সবচেয়ে বেশি নারীর প্রতি সহিংসতা ঘটে বরিশালে, আর সহিংসতার ধরনে প্রযুক্তি নির্ভর সহিংসতা বড় ধরনের সংযোজন বলে জানিয়েছেন গবেষকরা। সহিংসতার ঝুঁকি বেশি দেখা গেছে কম বয়সী নারী, শহরে বস্তিতে বসবাসকারী, স্বামীর মাদকাসক্তি বা বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকা নারী এবং যৌতুক প্রথার সঙ্গে যুক্ত পরিবারের মধ্যে। ট্রেডিশনালি আমরা যে ভায়োলেন্সগুলো ফিজিক্যাল, সেক্সুয়াল যেগুলো দেখতাম, এরপর আমরা এবারে একটু কন্ট্রোলিং বিহেভিয়ারটা দেখেছি এবং আমরা আমাদের রিপোর্টে যেটা দেখা যাচ্ছে এটা অনেক হাই কম্পেয়ার টু অন্য টাইপ অফ ভায়োলেন্সের ক্ষেত্রে। ইন্টারনেট, অনলাইন এবং ডিভাইসের যে পেনিট্রেশন, যাদের টেকনোলজির অ্যাক্সেস বেশি, তারা এই ভায়োলেন্সের শিকার বেশি হচ্ছে। যদিও আগের তুলনায় কিছু অগ্রগতি হয়েছে, যেমন স্বামী দ্বারা সহিংসতার প্রাদুর্ভাব 2015 সালে 66% থেকে 2024 সালে 49% নেমে এসেছে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। এ পর্যায়ে সময় হলো আবার একটি বিরতি নিবার, আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন প্রবাসে বাংলাদেশে। সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডেতে কাল আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। হোয়াইট ওয়াশের লজ্জা এড়ানোর চ্যালেঞ্জ মিরাজদের সামনে, সেই সাথে মাথায় থাকবে 2027 ওয়ানডে বিশ্বকাপের সরাসরি খেলার সমীকরণ। এই ম্যাচের একাদশেও আসতে পারে এক ধরনের পরিবর্তন। আবুধাবিতে বাংলাদেশ সময় ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6টায়। পেছনের দৃশ্যটা উপভোগ্য হলেও সামনে থাকা এই ট্রফিটা ছোঁয়া হচ্ছে না বাংলাদেশের। হতাশাজনক পারফরমেন্সে মরুর বুকে ওয়ানডে ট্রফিটাও যে হয়েছে হাতছাড়া। সিরিজ খোয়ানোর পর এখন বাংলাদেশের সামনে লড়াইটা যে হোয়াইট ওয়াশ এড়ানোর। টি-20 সিরিজ জয়ের পর মরুর বুকে আফগানদের সামনে ওয়ানডেতে অসহায় আত্মসমর্পণ। সেই সাথে এখন চোখ রাঙাচ্ছে 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার শঙ্কা। সেই লড়াইয়ে তৃতীয় ও শেষ ওয়ানডেতে মঙ্গলবার রশিদ নাবিদের বিপক্ষে মাঠে নামছে মেহেদী মিরাজের দল। নিশ্চিতভাবেই এ ম্যাচের একাদশে আসবে পরিবর্তন। দেখা যেতে পারে নাইম শেখকে, ফিরতে পারেন তাসকিন আহমেদ।
তবে বড় সমস্যা মিডল অর্ডারে। এক তাওহিদ হৃদয় ছাড়া নেই কোনো জাত মিডল অর্ডার ব্যাটার। ঘুরে ফিরে খেলছেন মিরাজ, জাকের আলী, সোহানরা। ব্যাটিং অর্ডারে নিজেকে উন্নীত করলেও মিরাজের স্ট্রাইক রেট নিয়ে বারবার উঠেছে প্রশ্ন। সেই সাথে 9 ম্যাচে 1 জয়ে তার অধিনায়কত্ব এখন কাঠগড়ায়। সব মিলে শেষ ম্যাচের একাদশ কেমন হতে পারে? দলের দুঃসময়ে হৃদয়ের সাথে মিডল অর্ডারে দেখা যাবে কি ছন্দে থাকা সাইফ হাসানকে, যিনি প্রকৃত 4 নম্বরই খেলেছেন বেশিরভাগ। এটা আমার কাছে মনে হয় ব্যাটসম্যানদেরকেই ঠিক করতে হবে যে আসলে কী টাইপের শর্টস খেলা উচিত, এবং ট্যাকটিক্যাল জায়গাগুলোতে আমরা ভুল করছি। তাই একদম উপরে হাফ ভলি বল আমরা সুইপ খেলতে যাচ্ছি, জোর করে মিডিকেটের মতো আছি। বাট আমাদের প্লেয়ার আমার কাছে মনে হয় অনেক ভালো প্লেয়ার, বাট সামও শর্ট সিলেকশন আমরা কিছু ভুল করে ফেলছি। হয়তো কনফিডেন্সে কিছু অভাব আছে, বাট আমি মনে করি আমাদের অনেক প্লেয়ার আছে যে আরামসে হ্যান্ডেল করতে পারে। রশিদ খান কিন্তু বেসিক্যালি টি-20তে খুব ডেঞ্জার বোলার আমার কাছে মনে হয়, বাট ওয়ানডেতে যখন আপনি লো স্কোরিং খেলা খেলবেন তখন কিন্তু ডেঞ্জার হওয়ার কথা না। বাংলাদেশের বড় ভয় রাশিদ খান। প্রথম 2 ম্যাচে তিনি শিকার করেছেন 8 উইকেট। হোয়াইট ওয়াশ এড়াতে রাশিদ খানকে যে ভালোভাবে সামলাতে হবে বাংলাদেশের ব্যাটারদের, এক্ষেত্রে কমাতে হবে রাশিদের গুগলির বিপক্ষে ব্যাকফুটে খেলার প্রবণতা। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস। অস্ট্রেলিয়ার সিডনির হ্যারল্ড ফ্রেজার ওভালে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশি কমিউনিটির সর্ববৃহৎ ক্রিকেট টুর্নামেন্ট কাপলান হোমস বাংলাদেশ সুপার লিগের 6ষ্ঠ সিজনের ফাইনাল। সর্বমোট 21টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এই টুর্নামেন্টটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের ফাইনালে ক্রিকেট ব্রোজ দলকে 2 উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রোল্ড উইক রাইডার্স। ফাইনালের ম্যাচ সেরা খেলোয়াড় হয়েছেন রাইডার্সের তাজনিরুর রহমান, তবে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন ক্রিকেট ব্রোসের রিয়াদ হোসেন। সেরা ব্যাটারের পুরস্কার জিতেছেন সিডনি ফাইটার্সের আন্দিক পোদ্দার। টুর্নামেন্টের সেরা বোলার হয়েছেন ইমলাক।